হ্যালো এইচএসসি, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের আমি আরও 5 মার্ক এনশিওর করে দিতে এসেছি। চলো আমরা আজকে আলোচনা করব তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামারের 3 নম্বরে আসে যে অপশানটি, অর্থাৎ তোমাদের উইথ ক্লুজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো এই উইথ ক্লুজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস খুবই সোজা একটা টপিক, এবং তারপরেও তোমরা কিন্তু একটু ভুল করে ফেলো। তবে আজকের এই ক্লাসটা এতটাই গোছানো, ক্লাসটি শেষ করতে পারলে পরিপূর্ণভাবে। ক্লাসটিতে আমি নিয়ম নিয়েছি, তোমাদের বিগত সালে প্রশ্ন আসা প্রশ্নগুলোকে আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি, এবং সবশেষে আবার সলিউশনও করিয়েছি। তো আশা করি এই ক্লাসটা করলে তোমাদের ওই যে 1-2টা ভুল হয়, এই ভুলটাও আর হবে না ইনশাআল্লাহ। তো আমাদের কোশ্চেনটা কিভাবে আসে চলো দেখি। আমাদের এই কোশ্চেন নাম্বার 3-এ আসে আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ আমাদের এরকম একটা বক্স দেওয়া থাকবে এবং সেই বক্সে আমাদের 10টি ওয়ার্ডস অথবা ফ্রেজেস দেওয়া থাকবে। এই ওয়ার্ডস এবং ফ্রেজগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে কোথায়? যে এই যে দেখো, এ থেকে যে পর্যন্ত এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর মাঝে মাঝে গ্যাপ রয়েছে। তোমাকে এই বক্সগুলো থেকে যে সেন্টেন্সে নিয়ম অনুযায়ী যে শব্দটা বসবে সে শব্দটা দিয়ে ফিল আপ করতে হবে, এটাই তোমার কাজ। তো খুবই ইজি। তো দেখো এটা কি করে সহজ করা যায় বা কি করে এটা ভালো করে পারা যায়। মূল কথা হচ্ছে এই যে বক্সে যে শব্দগুলো দিয়ে দিয়েছে, এই বক্সের শব্দগুলো কি আনলিমিটেড? আসলে আনলিমিটেড হলেও ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আনলিমিটেড হলেও তোমাদের বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবে তোমরা যে এই 12-14-15টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থেকেই বারবার প্রশ্ন হয়। তো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলোর ব্যবহার তুমি যদি জেনে নিতে পারো, অর্থাৎ কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হবে না। তো আমি তোমাদের কোশ্চেন নিশ্চয়ই বোঝাতে পেরেছি কিভাবে আসবে। এরকম একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্স থেকে শব্দগুলোকে পিক আপ করে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে, এটাই তোমাদের কাজ। তো চলো আমরা একটা কাজ করি। এই যে আমাদের এই যে বক্সে যে শব্দগুলো দেওয়া থাকবে, এই শব্দগুলো সম্পর্কে একটু জানি। এখানে 10টা শব্দ দেওয়া আছে, এরকম আমরা 10 থেকে 15টা শব্দ জানলেই কিন্তু আমরা এখানে 5-এ 5 পাবো। তো চলো এখন তোমাদের আমি সেই ওয়ার্ডস এবং ফ্রেজগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, এবং একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো দেখো তোমাদের প্রথমে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়াজ বর্ন অথবা বি বর্ন। ওই বক্সের ভেতরে যদি ওয়াজ বর্ন অথবা বি বর্ন থাকে, তুমি কি করবা? মনে রাখবা ওয়াজ বর্ন অথবা বি বর্ন এই শব্দটা ব্যবহার হয় জন্মগ্রহণ করা বোঝাতে। কোনো একজন ব্যক্তি কোনো একটা স্থানে অথবা কোন একটা সময়ে, হ্যাঁ, বা কোন একটা ধরে নাও বছর বা সাল, এটা আমরা সময়ের মধ্যেই বলতে পারি, অর্থাৎ বা কোন একটা এনভায়রনমেন্টে, পরিবেশে। তো কোনো একজন ব্যক্তি কোথাও জন্মগ্রহণ করা বোঝাতে আমরা মূলত কোন একটা স্থানে বা কোন একটা সময়ে, কোন একটা এক্সাক্ট লোকেশনে, বছরে, সভ্যতায় জন্মগ্রহণ করা বোঝাতে আমরা ওয়াজ বর্ন অথবা বি বর্ন শব্দটাকে আমরা ব্যবহার করি। বক্সে কিন্তু আমাদের বি বর্ণ থাকতে পারে, ওয়াজ বর্ণ থাকতে পারে। বি বলতে আমরা তো মূলত বুঝি এম ইজ আর ওয়াজ, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এটা হচ্ছে ওয়াজ বর্ন, কারণ জন্মগ্রহণ করাটা কোন একজন ব্যক্তির অতীত, পাস্ট টেন্স। তো চলো এখানে কিছু এক্সাম্পল দিয়েছি আমি তোমাদের। এটা দেখো, রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল। কেস ছিল একে ফজলুল হক ড্যাশ ইন বরিশাল। তাহলে বরিশাল একটা স্থান না? তো একে ফজলুল হক বরিশালে তিনি কি করেছিলেন? বরিশালে তিনি নিশ্চয়ই জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ওয়াজ বর্ন, অ্যান্সার হবে ওয়াজ বর্ন। তারপরে চলে যাও, স্যার ওয়ালটন স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। স্যার ওয়ালটন স্কট ছিলেন একজন কি বলতো, উভয়, অর্থাৎ কবি এবং একজন সাহিত্যিক। তাহলে কবি এবং সাহিত্যিক। হি ড্যাশ ইন 1771। দেখো 1771 সালে, দুঃখিত 1771, 1771 সালে তিনি কি করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর জন্মগ্রহণ করা বোঝাতে আমরা কোন শব্দটা ইউজ করি? ওয়াজ বর্ন। তারপরে একটু খেয়াল করো, নিচে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস। সে জার্মান পিতামাতা থেকে কি করেছিল? নিশ্চয়ই জন্মগ্রহণ করেছিল। তাহলে জন্মগ্রহণ করা বোঝাতে আমরা কি ইউজ করছি? ওয়াজ বর্ন। দেখো এটা হচ্ছিল ঢাকা বোর্ড 2025 সালে, এটা এসেছিল যশোর বোর্ড 2025 সালে। তোমাদের মনে রাখবা 0.5 মার্কস কনফার্ম, 0.5 মার্কস কনফার্ম 100%, বিকজ অফ আমাদের প্রত্যেকটা বক্সে ওয়াজ বর্ন বা বি বর্ন থাকবেই। চলো এবার আমরা আরেকটু নিচে নামি। দেখো এবার রয়েছে হচ্ছে উড রাদার। দেখো উড রাদারের ব্যবহারটা একদম সহজ।
তোমরা যদি অর্থ না জানো, সেন্টেন্সের অর্থ না করতে পারো, তাও তোমরা উড রাদার ইউজ করতে পারবা সেন্টেন্সে। কিভাবে চলো তোমরা মনে রাখবা, উড রাদার শব্দটার অর্থ আসে এরকম বরং, অথবা একটির চেয়ে অন্যটি বেশি ভালো, অধিক ভালো, এমন কিছু বোঝায়। হ্যাঁ, তোমার বিশেষ পছন্দ। তো উড রাদার যে বাক্যে হবে, সে বাক্যে মনে রাখবা, সে বাক্যে একটা দেন থাকবে। কি থাকবে? সে বাক্যে একটা দেন থাকবে। খেয়াল করে দেখো, রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন ইন টিচিং দেন, পেয়েছো? দেন, দেন মানে কি? চেয়ে, তুলনা বোঝাতে আমরা দেন শব্দটাকে ব্যবহার করি। তাহলে আমরা মনে রাখবো, উড রাদার যে বাক্যে হবে, সে বাক্যে একটা কি থাকবে? দেন থাকবে। এটা মাথায় রাখলে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশনস ইন টিচিং, রূপা শিক্ষকতা পেশাকে গ্রহণ করুক, দেন বি আ নার্স, একটা নার্স হওয়ার চেয়ে। তাহলে দেখো, তাকে বলা হচ্ছে যে সে শিক্ষকতার পেশাটা গ্রহণ করুক নার্স হওয়ার চেয়ে। তাহলে নার্স হওয়ার চেয়ে এটি বেশি উত্তম, একটির চেয়ে আরেকটি বেশি ভালো, অধিক পছন্দনীয়। অর্থাৎ তুলনা করছে না, নার্স হওয়ার সাথে শিক্ষকতা হওয়াটাকে তুলনা করা হচ্ছে। তো এই তুলনা করার সাথে দেন শব্দটাকে ইউজ করবে। আর যে বাক্যে দেন থাকবে, ওই 10টা যে 10টা দেওয়া আছে তার মধ্যে যে বাক্যে দেন থাকবে, সেই বাক্যে তুমি কি করবা? উড রাদার এই শব্দটাকে চোখ বন্ধ করে ইউজ করবা, উড রাদার। চলো আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, উই ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমরা আমাদের মনুষ্যত্বকে গড়ে তুলি, দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক। দেন, এই যে পেয়েছো দেন, এই যে দেন, দেন মানে কি? চেয়ে। কিসের চেয়ে? ওই যে হরতাল, স্ট্রাইক, এগুলো করার চেয়ে আমরা আমাদের মানবতাকে কি করি? ডেভেলপ করি। তাহলে দেখো এখানে তুলনা করছে দেন দিয়ে, কার সাথে কাকে? এই যে আমরা হিউম্যানিটিটাকে গ্রো আপ করি আমাদের মাঝে হরতাল এবং স্ট্রাইক না করে। তাহলে যে হরতাল এবং স্ট্রাইকের সাথে হিউম্যানিটি বিষয়টিকে দেন দিয়ে তুলনা করা হচ্ছে চোখ বন্ধ করে। এটার অ্যান্সার হবে কি বলতো? উড রাদার, উড রাদার। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো নিচে, তাহলে এখানেও কিন্তু 0.5 মার্কস কনফার্ম, কারণ তোমাদের পরীক্ষায় এই উড রাদারটাও প্রত্যেকটা বক্সে থাকে। তারপরে চলে যাও লেট অ্যালোন। লেট অ্যালোনের ব্যবহারটা খুবই কিন্তু মজার। লেট অ্যালোন মানে হচ্ছে এমন একটা অর্থ প্রকাশ করে, ভাবাই যায় না এমন। লেট অ্যালোন, ভাবাই যায় না এমন। কেমন? দেখো লেখা আছে, দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ বাইক, তারা একটা বাইক কিনতে পারে না, বাইক কেনার টাকা সামর্থ্য নাই। গ্যাপ এ কার, আবার কার, মানে ব্যাপারটা এরকম যে একটা বাইক কিনতে পারে না, সে আবার কার কিনবে, এটা কি ভাবা যায় বলো? এটা তো ভাবাই যায় না। মানে এরকম একটা, যে সাইকেল চালাতে পারে না সে মোটর সাইকেল চালাবে, আমরা কিন্তু এগুলো ব্যবহার করি আমরা, ওই তো সাইকেলই চালাতে পারে না মোটর সাইকেল চালাবে। তার মানে এই যে একটার চেয়ে, মানে যেটা অসম্ভব বোঝাবে এরকম কিছু একটা, হ্যাঁ, যে কোনো কিছু একটা কমতি বোঝাবে, মানে ভাবাই যায় না এমন, এই অর্থ সাপেক্ষে আমরা কোন শব্দটা ইউজ করব? লেট অ্যালোন। যেমন এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, দে ক্যান নট অ্যাফোর্ড টু, এটা তো বললাম, দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ বাইক, তারা একটা বাইক কিনতে পারে না। তাহলে অ্যান্সার কি হবে? লেট অ্যালোন। লেট অ্যালোন আ কার, আবার কার। নিচে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, ইউ ডোন্ট নো হাউ পোর সোহেল ইজ, তুমি জানো না সোহেল কত গরিব। হি ক্যান নট বাই আ সেলফোন, সে একটা সেলফোন কিনতে পারে না, একটা মুঠোফোন কিনতে পারে না। গ্যাপ আ ডেস্কটপ, আবার একটা ডেস্কটপ, একটা কম্পিউটার কিনবে। তাহলে ভাবো, যে ব্যক্তি মুঠোফোন কিনতে পারে না সে আবার ডেস্কটপ কিনবে। তাহলে এখানে আমরা কোন শব্দটা ইউজ করতে পারি? ভাবাই যায় না এমন, এই অর্থে আমরা কি ইউজ করব? লেট অ্যালোন। কি ইউজ করব আমরা? লেট অ্যালোন। আচ্ছা, আমরা কিন্তু বন্ধুদের মাঝে বলি, হ্যাঁ তুই 5 টাকা খাওয়াস না, আবার তুই KFC-তে খাওয়াবি, বলি না? তো এই টাইপের ভাবাই যায় না এমন অর্থ সাপেক্ষে আমরা কোনটা ইউজ করব? লেট অ্যালোন। এই স্লাইডে আমরা কি কি শিখলাম? এই স্লাইডে শিখলাম জন্মগ্রহণ করা বোঝাতে ওয়াজ বর্ন, কেউ জন্মগ্রহণ করেছে কোন একটা স্থানে, কোন একটা কালে, কোন একটা সময়ে, কোন একটা প্রেক্ষাপটে, কোন একটা বছরে বা কোন একটা সালে। কেউ জন্মগ্রহণ করা বোঝাতে আমরা ওয়াজ বর্ন অথবা বি বর্ন শব্দটা ইউজ করবো। আসলে বি বর্ন দেওয়া থাকলেও তোমরা গ্যাপে কিন্তু ওয়াজ বর্নই লিখবা। তারপর উড রাদার কখন হবে? যে বাক্যে গ্যাপ থাকবে, দেন থাকবে, সে বাক্যে উড রাদার হবে। যে বাক্যে দেন থাকবে সে বাক্যে উড রাদার হবে। লেট অ্যালোন কখন হবে? অর্থটা যদি সেন্টেন্সের এমন হয় যে ভাবাই যায় না এমন, হ্যাঁ, যে সে একটা সেলফোন কিনতে পারে না, আবার একটা আইফোন কিনবে, ভাবা যায়? ভাবাই যায় না। তাহলে এই সাপেক্ষে আমরা লেট অ্যালোন শব্দটাকে ব্যবহার করব। শোনো, একটা কথা বলি, এটা পারার, এটা মানে 100-তে 100 পারার, অর্থাৎ 5-এ 5 পাওয়ার মূল মন্ত্র হচ্ছে তুমি ওয়ার্ডসগুলোর ব্যবহারটা তুমি জেনে নাও, যে কোন পরিস্থিতিতে কোনটা বুঝতে পারে, এবং সেন্টেন্সগুলো তুমি পড়বা যখন তুমি বুঝতে পারবা। এবং এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন্স। দেখো, এই যে এই প্রশ্নটা এসেছিল হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে, এই প্রশ্নটা এসেছিল তোমাদের চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 2022 সালে। তো
তো চলো আমরা এখান থেকে তিনটা পাইলাম এবং এই তিনটাই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে, অর্থাৎ তোমরা এই সামান্য একটা স্লাইডে 1.5 মার্কস কিন্তু অলরেডি গেইন করে ফেলেছো। চলো এবার আমরা পরের স্লাইডে যাই। এই যে মজার একটা জিনিস পেয়েছো তোমরা, দেখো এটা নিয়ে তোমরা বেশ কনফিউজড হও এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটা ভুল করে। চলো তো দেখি তোমাদেরকে আমি এটা সহজ করে দিতে পারি কিনা। এখানে যে শব্দগুলো রয়েছে, প্রথমেরটা মানে যে ফ্রেজগুলা বা ওই যে ওয়ার্ডগুলো রয়েছে, প্রথমেরটা হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফের অর্থটা এরকম আসে, কি হবে যদি। হোয়াট ইফের অর্থটা কীরকম আসে, কি হবে যদি, এরকম একটা অর্থ আসে। তাহলে হোয়াট ইফের অর্থটা কেমন আসে, কি হবে যদি। তারপরে দেখো হোয়াটস ইট লাইক। দেখো হোয়াটস ইট লাইক এটার অর্থটা এরকম আসে যে কোনো একটা কাজের অনুভূতি, কোনো একটা কাজ করার অনুভূতি, কাজ করার অনুভূতি। তারপরে দেখো হোয়াটস ডট 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 লাইক আছে না, আর একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তো আমি তোমাদেরকে এটার ট্রিক্সটা বলে দিচ্ছি, আগে অর্থটা একটু কেমন হয় সেটা জেনে নাও। হোয়াটস ডট ডট লাইক এটার অর্থটা এরকম আসে যে কোনো একটা গুণ বোঝায়, কি বোঝায়, কোনো একটা গুণ বোঝায়। তাহলে যে বাক্যে এই শব্দটা বসবে, এই ফ্রেজটা বসবে, সেই বাক্যটাই কি বোঝাবে, গুণ বোঝাবে। তারপরে কি আছে দেখো তো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আসলে এটা হচ্ছে এরকম যে চেহারার বিবরণ, আমি এখানে একটু লিখি, হ্যাঁ, চেহারার বিবরণ, আকার, আকৃতি ইত্যাদি প্রকাশ করতে, আকার আকৃতি ইত্যাদি প্রকাশ করতে এই হোয়াট ডাজ লুক লাইক এই শব্দটা ব্যবহার করা হয়। এইবার চলো আমরা ট্রিক্সটা শিখে নিই। মনে রাখবে এখানে যে 4টা শব্দ রয়েছে এর ভেতর থেকে 2টা থাকেই কিন্তু তোমাদের এই বক্সে, এবং 2টা না থাকলেও একটা থাকবেই, এবং তোমরা কিন্তু এটা নিয়ে কনফিউজড হও। চলো আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাই। প্রথম কথা দেখো সবগুলো শব্দ কিন্তু হোয়াট 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 দিয়ে শুরু হয়েছে, মানে WH ওয়ার্ড আছে। তো যে বাক্যে হোয়াট এই 4টা শব্দ বসবে সেই বাক্যের শেষে তোমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রথম কথা কি বুঝতে পেরেছো? প্রথম কথা হচ্ছে আমি কি বললাম, প্রথম কথা আমি তোমাদেরকে বললাম এই 4টা বাক্যের, এই 4টা ফ্রেজ বা ওয়ার্ডস যে বাক্যে বসবে সে বাক্যের শেষে একটা কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তার মানে যেই লাইনটার তুমি অ্যান্সার করছো, গ্যাপটা ফিল আপ করতে যাচ্ছ, সে লাইনটার শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে তোমার মাথায় কাজ করবে যে এই 4টার মধ্যে কোনো একটা হইতে পারে। এখন শোনো, যদি দেখো একটা গ্যাপ আছে, কয়টা গ্যাপ আছে, একটি গ্যাপ, যদি দেখো একটা গ্যাপ আছে তাহলে হোয়াট ইফ অথবা হোয়াটস ইট লাইক হবে, হোয়াট ইফ অথবা হোয়াটস ইট লাইক হবে। আর যদি দেখো যে বাক্যটা তুমি ফিল আপ করতে যাচ্ছ ওই বাক্যে 2টা গ্যাপ আছে, কয়টা গ্যাপ আছে, 2টা, তাহলে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক হবে। তাহলে কি বললাম, 2টি গ্যাপ, তাহলে 2টি গ্যাপ থাকলে আমরা এই 2টা ইউজ করব। এখন চলো আরো স্পেসিফিক করে বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, হোয়াট ইফ যে বাক্যে হয় সে বাক্যে সাধারণত সচরাচর দেখা যায় যে তোমাদের একটু দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নিই। তোমাদের দেখা যায় হোয়াট ইফ যে বাক্য হবে সে বাক্যটা অনেকটা, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, এবং শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ একটা এই জায়গাটা হোয়াট ইফের পরে এই জায়গাটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন হয়। এখন সাবজেক্টের পরে শুধু যে ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে এমন না, অক্সিলারি ভার্ব থাকতে পারে, মেন ভার্ব থাকতে পারে, তবে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, সাবজেক্ট থাকবে। এবং পরের হোয়াটস ইট লাইক, শুনে রাখো এই বাক্যটা এই শব্দটা যে বাক্যে বসবে সে বাক্যে ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। আরও স্পেসিফিক করে দিলাম তোমাদের। তারপর আসো হোয়াটস ডট 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 লাইক, মনে রাখবে এটা তো 2টা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং অর্থ দ্বারা গুণ বোঝাবে। আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এখানেও 2টা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং এটা দিয়ে আসলে কোনো কিছু চেহারার বিবরণ, আকার আকৃতি এগুলো প্রকাশ করে। তো চলো আমরা একটু এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। তো তোমরা একটু খেয়াল করো, দেখো টেক সাম ইমার্জেন্সি মেডিসিন, কিছু জরুরি ওষুধ নিয়ে নাও, উইথ ইউ, তোমার সাথে। গ্যাপ, ইউ ফল ইন ইল ডিউরিং ইউর জার্নি,
ইউ ফল ইল, তুমি যদি অসুস্থ বোধ করো, ডিউরিং ইউর জার্নি, তোমার এই যাত্রাপথে তুমি যদি অসুস্থ বোধ করো। শেষে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি তো বলেছিলাম প্রশ্নবোধক চিহ্ন আছে মানে ভাববা এই চারটার মধ্যে কোনো একটা হবে। হ্যাঁ, আরেকটা আছে উড ইউ মাইন্ড, ওটা একটু পরে শিখবা, ওটা শেষেও প্রশ্নবোধক চিহ্ন থাকে। হ্যাঁ, তবে উড ইউ মাইন্ড আর এগুলোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমি এটা বোঝাবো নি, তুমি আগে মাথায় নাও আমি কি বলতেছি। তো দেখো এখানে কি বলতেছো তুমি, কিছু ইমার্জেন্সি মেডিসিন তোমার সাথে নাও। ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। বলো এখানে কয়টা গ্যাপ আছে? একটা গ্যাপ আছে। কি বলেছিলাম, একটা গ্যাপ থাকলে কি হবে, হোয়াট ইফ অথবা হোয়াটস ইট লাইক। এখন তুমি কনফিউজড, হোয়াট ইফ দিব না হোয়াটস ইট লাইক দিব। আমি কি বলেছিলাম, হোয়াটস ইট লাইক যে বাক্যে হবে সে বাক্যে ভার্বের সাথে কি থাকবে, আইএনজি। দেখো এখানে ভার্বের সাথে কি আইএনজি আছে, এই যে এই বাক্যে কি ভার্বের সাথে আইএনজি আছে? নাই, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই। কিন্তু খেয়াল করো আমি বলেছিলাম হোয়াট ইফ যে বাক্যে হবে সে বাক্যটা এরকম সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এই টাইপের। খেয়াল করো একটা গ্যাপ আছে, তাই এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে প্রথমত। তারপরে দেখছি ভার্বের সাথে আইএনজি নাই, ভার্বের সাথে আইএনজি থাকলে হোয়াটস ইট লাইক হয়, তাহলে আমাদের একটাই তো অপশান থাকলো হোয়াট ইফ। আর এইগুলো তো আমাদের দুইটা গ্যাপ থাকার ক্ষেত্রে হয়, তো এখানে তো একটা গ্যাপ আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে হোয়াট ইফ। হোয়াট ইফের বাংলাটা কি জানো? হোয়াট ইফের বাংলাটা কি হবে যদি, হোয়াট ইফ কি হবে যদি ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি, তুমি যদি যাত্রাপথে অসুস্থ হয়ে যাও। চলো আশা করি বুঝতে পেরেছো, পরেরটা একটু দেখি আমরা। দেখো কয়টা গ্যাপ আছে, এই বলো কয়টা গ্যাপ আছে? দুইটা গ্যাপ। তো তোমরা শিখেছো দুইটা গ্যাপ থাকলে কি হবে, হয় হোয়াটস ডট ডট লাইক হবে, আইদার হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে। এখন আমরা পরে দেখব যে গুণ জানতে চেয়েছে বা গুণ বুঝিয়েছে না চেহারার বিবরণ আকার আকৃতি বুঝিয়েছে। চলো আমরা একটু পড়ি। গ্যাপ, অনেস্টি গ্যাপ। দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকছে, আমি বলেছিলাম এই চারটা যে বাক্যে বসবে সে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আমরা 100% শিওর হয়ে গেলাম এই চারটার মধ্যে কোনো একটা হবে। দুইটা গ্যাপ, তাহলে এই দুইটার মধ্যে কোনো একটা হবে। এখন দেখো এখানে বলেছে অনেস্টি, অনেস্টি মানে কি সততা, তার মানে সততা সম্পর্কে জানতে চেয়েছে, তাহলে এখানে আমাদের এটা একটা তো গুণ বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে হোয়াটস অনেস্টি লাইক, মানে সততাটা আসলে কেমন। আই থিঙ্ক ইট টু বি আ নোবেল ভার্চু, আমি মনে করি এটা একটা মহাত গুণ, তাই না? তাহলে গুণ সম্পর্কে কথাবার্তা বলেছে। শুধু এরকম পরিস্থিতি না, আরও এক্সাম্পল করবা বোর্ড প্রশ্ন। আমি তোমাদের কিন্তু বলেছি এই নিয়ম করানোর পর প্রায় তোমাদেরকে 15টা 20টা বিগত সালের বোর্ড প্রশ্ন আমি সলভ করাবো, তখন এগুলোর ব্যবহারে আরও বেশি ক্লিয়ারেন্স হয়ে যাবা। চলো এবার আরও কিছু এক্সাম্পল রয়েছে। দেখো গ্যাপ আছে, কয়টা গ্যাপ আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আরে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে তো এই চারটার কিছু একটা হবে। এখন দেখছি প্রথমে গ্যাপ রয়েছে এবং একটা মাত্র গ্যাপ রয়েছে, তাহলে এই দুইটার মধ্যে কোনো একটা হবে। এখন দেখো এই বাক্যে ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। আমি বলেছিলাম না হোয়াটস ইট লাইক যে বাক্য হবে সে বাক্যে ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। তাহলে আমরা 100% শিওর এখানে আমাদের কি হবে, হোয়াটস ইট লাইক। এবং এটা দ্বারা আসলে কি বোঝায়, কাজের অনুভূতি বোঝায়। হোয়াটস ইট লাইক মেকিং আ জার্নি বাই বোট, অর্থাৎ এই বোটে মানে হচ্ছে নৌকাতে ভ্রমণ করার অনুভূতিটা কেমন, এটা একটা কাজের অনুভূতি প্রকাশ করছে না, যে অভিজ্ঞতা প্রকাশ করছে না, যে নৌকায় আসলে ভ্রমণ করতে কেমন লাগে। তারপরটা চলে আসো, বলো কয়টা গ্যাপ আছে? দুইটা গ্যাপ, তাহলে কোনটা হবে, হয় এটা না হয় এটা। এখন দেখো এখন আমরা জানি যে গুণ বোঝালে এটা হয়, আর চেহারার বিবরণ আকার আকৃতি এগুলো জানতে চাইলে বা বোঝালে আমাদের কি হয়, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হয়। খেয়াল করে দেখো গ্যাপ, দুইটা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং আমরা খেয়াল করছি আ ফক্স, একটা শিয়াল। একটা শিয়াল আসলে ওটার ধরে নাও কেউ শিয়াল দেখেনি কোনোদিন, তাহলে সে ভাববে যে আসলে শিয়ালটা কেমন, এটা দেখতে কেমন। তাহলে অ্যান্সারটা যেহেতু চেহারার বিবরণ আকার আকৃতি বোঝাচ্ছে সেহেতু আমরা অ্যান্সারটা করব কি বলতো, অ্যান্সারটা করব হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। আশা করি বুঝতে পেরেছ। আমি এটা আর একবার সামারি করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। মূল কথা, এই চারটা শব্দ যে বাক্যে বসবে সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ভালো কথা, অর্থাৎ কোশ্চেনে যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকো তাহলে এই চারটার মধ্যে কোন একটা হবে, তুমি ভেবে নিতে পারো। ঠিক আছে, আরও একটা রয়েছে উড ইউ মাইন্ড, ওর পরেও ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু উড ইউ মাইন্ড দিয়ে আসলে বিনয়ের সাথে কোনো কিছু করা বোঝায়, ওটাও আছে তোমাদের একটু পরে। তো আপাতত ভেবে রাখো এই চারটার মধ্যে কোনো একটা হবে। যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এই চারটার মধ্যে কোনো একটা হবে, যদি দুইটা গ্যাপ থাকে তাহলে এই দুইটার মধ্যে কোনো একটা হবে।
আর যদি দুঃখিত যদি দুইটা গ্যাপ থাকে তাহলে এই দুইটার মধ্যে কোনো একটা হবে, আর যদি একটা গ্যাপ থাকে তাহলে হোয়াট ইফ অথবা হোয়াটস ইট লাইক এই দুইটার মধ্যে একটা হবে। এখন প্রশ্ন কখন কোনটা হবে, মনে রাখবা যে হোয়াট ইফ কখন হয়, এর অর্থটা সে কী হবে যদি, এবং বাক্যটা যদি এরকম হয় একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন হয়, সাবজেক্ট থাকে, এই হোয়াট ইফের পরে যদি সাবজেক্ট থাকে, গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে আমাদের ওখানে হবে হোয়াট ইফ। আর যদি দেখি না আমাদের এই গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমাদের হবে হোয়াটস ইট লাইক, এবং এটা দিয়ে কাজের অনুভূতি বোঝায়। আমরা যদি দেখি দুইটা গ্যাপ আছে, তাহলে হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক হবে। এখন হোয়াটস ডট ডট লাইক কখন হয়, যদি গুণ বোঝায়, আর হোয়াট ডাজ লুক লাইক কখন হয়, যদি চেহারার বিবরণ, আকার আকৃতি ইত্যাদি বোঝায়। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখানেও সম্ভবত তোমরা প্রায় 1 মার্কস পেয়ে গেলা, পরীক্ষায় কিন্তু এখান থেকে আসেই, ঠিক আছে। তো ইনশাল্লাহ এবারও তোমাদেরও আসবে। চলো এবার আমরা নিচে আরও একটা রয়েছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজের ব্যবহারটা কিন্তু তোমরা ছোটোবেলা থেকে শিখে আসছো। আসলে অ্যাজ সুন অ্যাজ এই ওয়ার্ডটা দ্বারা আসলে বা এই ফ্রেজটা দ্বারা আসলে কী বোঝায়, শীঘ্রই, কোনো কিছু হতে না হতেই, করতে না করতে, যেতে না যেতেই, খেতে না খেতেই, কোনো একটা কাজ করতে না করতে, এমন বোঝানোর স্বার্থে আমরা অ্যাজ সুন অ্যাজ শব্দটাকে ব্যবহার করব। তো একটু খেয়াল করে দেখো, এক্সাম্পল দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজের নর্মাল একটা স্ট্রাকচার আছে, তোমরা জানো, ওইটা সম্পর্কে একটু বলি। অ্যাজ সুন অ্যাজের ব্যাপারটা এরকম, অনেক সময় যেটা হয়, অ্যাজ সুন অ্যাজ যে বাক্যে হয়, তো সেই বাক্যের মাঝখানে কমা থাকে, দুই পাশে দুইটা ক্লজ হয়, এবং এই ক্লজে ভার্বের পাস্ট টেন্স থাকে, এই ক্লজে ভার্বের পাস্ট টেন্স থাকে। এটা অনেক সময় হয়। তো এই টাইপের কোনো সেন্টেন্স যদি দেখো যে শুরুতে একটা গ্যাপ আছে এবং এখানে একটা বাক্য রয়েছে, কমা, এখানে একটা বাক্য রয়েছে এবং মাঝখানে কমা আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ এনশিওর করে দিতে পারো। হ্যাঁ, তো তারপরেও অ্যাজ সুন অ্যাজ দিয়ে মূলত শীঘ্রই বোঝায়, শুধুমাত্র এই স্ট্রাকচারটা ফলো করবে। ইটস নট লাইক দ্যাট। চলো আমরা নিচে দুইটা এক্সাম্পল আছে দেখে নিই। ইট ইজ আ কোল্ড ডে, এটা শীতের দিন, ঠান্ডার দিন। গ্যাপ, দ্য সান রাইজেস, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, মানে দ্য সান রাইজেস, সূর্য ওঠে, ওঠা মাত্রই, সূর্য ওঠা মাত্রই। দেখো একটু খেয়াল করে দেখো, যখন আমাদের শীতের সময় হয় তখন সূর্য ওঠা মাত্রই কুয়াশাটা কি হয়, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স হয়ে যায়, মানে কুয়াশাগুলো হারিয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এই কথাটাই বলার চেষ্টা করছে। তার মানে ব্যাপারটা এরকম যে সূর্য ওঠা মাত্রই কুয়াশাগুলো হারিয়ে যায়, কুয়াশাগুলো নষ্ট হয়ে যায়। তাহলে সূর্য ওঠা মাত্রই, এই যে শীঘ্রই বোঝাচ্ছে, সূর্য ওঠা মাত্রই কুয়াশাগুলো হারিয়ে যায়। তাহলে এরকম শীঘ্রই বোঝানোর স্বার্থে আমরা এখানে কি ইউজ করতে পারি, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাজ সুন অ্যাজ। চলো নিচের বাক্যটা, আই এম রাইটিং ফর ইউর রিপ্লাই, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার প্রতি উত্তরের অপেক্ষায় রয়েছি। প্লিজ আনসার মি, দয়া করে আমাকে উত্তর দাও। ইউ ক্যান, তাহলে এখানে কি হবে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত শীঘ্রই তুমি পারো আমাকে কি দাও, উত্তর দাও। তো আমি এই টাইপের স্ট্রাকচারের একটা বাক্য দিয়ে, এগুলো অনেক সময় আসে। ধরে নাও বাক্যটা এরকম দিলাম, আমি প্রথমে গ্যাপ আছে, এরকম একটা লিখলাম যে আই রিচ দ্য স্টেশন, হ্যাঁ, দ্য ট্রেন কি হয়েছিল, লেফট। খেয়াল করেছো মাঝখানে কিন্তু কমা রয়েছে, এই পাশে একটা ক্লজ রয়েছে, এই পাশে একটা ক্লজ রয়েছে, এবং আরেকটু খেয়াল করে দেখো যে এখানে ভার্বের কিন্তু V2 ফর্ম রয়েছে, এখানেও লেফট ভার্বের V2 ফর্ম রয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে মাঝখানে কমা রয়েছে। তো আমি তো বললাম মাঝখানে কমা রয়েছে, দুই পাশে দুইটা ফ্রেজ রয়েছে, উপরের বক্সে যদি দুই পাশে দুইটা ক্লজ রয়েছে, ওই উপরের বক্সে যদি তোমরা দেখতে পাও অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে তুমি এখানে অ্যাজ সুন অ্যাজ বসায় দিবা। অর্থটা কেমন দাঁড়ায় জানো, অর্থটা দাঁড়ায় অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছানো মাত্রই দ্য ট্রেন লেফট, ট্রেনটি কী করলো, চলে গেল। তো এই স্লাইডে আমরা বেশ ভালো কিছু জিনিস শিখলাম, বিশেষ করে এটা পরীক্ষা 100% থাকে, অ্যাজ সুন অ্যাজও কিন্তু বরাবর দেয়। তো ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এইবার দেখো আমরা কি শিখবো, এই দেখো তোমরা কিন্তু অলরেডি 9 নম্বরে চলে আসছো। হ্যাঁ, আমাদের কিন্তু আর সামান্য কয়েকটা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শিখলে আমরা কিন্তু এখানে 5-এ 5 এনশিওর করতে পারবো। আর একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করো। দেখো এবার আমরা যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এই ফ্রেজটা আসলে কখন ইউজ হয়, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ এরকম, এমন যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কেমন, এমন যেন। দেখো অর্থ না জানলে কিন্তু তুমি সলভ করতে পারবে না। আমরা এত ইংরেজিতে ভীতস্ত কেন, আমরা এত ইংরেজিতে দুর্বল কেন, একটা রিজন ভাইয়া, আমরা এবল না সেই ইংরেজি লাইনগুলোকে ট্রান্সলেট করতে। আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমরাও কিন্তু ইংরেজিতে অনেক ভালো করতাম।
তো তোমাকে নিশ্চয়ই এই কিওয়ার্ডগুলোর বাংলাটা জেনে রাখতে হবে এবং সেটার ব্যবহারটা জেনে রাখলেই তুমি কিন্তু কোন সেন্টেন্সে সেটা ইউজ হবে তুমি ধরতে পারবে। তো চলো এখানে দেখো লেখা আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর অর্থ হচ্ছে এমন যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কি? এমন যেন। এখানে একটা বাক্য দেওয়া আছে দেখো, হি ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, সরি উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, আমরা জনসের অফিসে গতকাল গিয়েছিলাম। জনস ধরে নাও আমাদের বন্ধু, তো আমরা ওর অফিসে সবাই মিলে গতকাল গিয়েছিলাম। হি বিহেভড, সে আচরণ করছিল, অ্যাজ ইফ, এমন যেন, হি হ্যাড নট নোজ আস, সে আমাদেরকে কি করে না, চিনেই না। তাহলে এমন যেন এর অর্থে কি আমরা ইউজ করবো? অ্যাজ ইফ। তাহলে একটু খেয়াল করো, হি বিহেভড, সে আচরণ করছিল। আমি এখানে উত্তরটা সম্ভবত ভুল করে স্লাইডেই দিয়ে দিয়েছি, এটা হবে না, এখানে এটা গ্যাপে থাকবে। দেখো, হি বিহেভড, সে আচরণ করছিল, গ্যাপ, হি হ্যাড নট নোজ আস, মানে সে আচরণ করছিল আমাদেরকে সে চিনেই না, এমন যেন সে আমাদেরকে চিনেই না। হয় তোমাদের এরকম ফ্রেন্ড সার্কেল আছে নাকি যে টাকা পয়সা হয়ে গেলে আর চেনে না? হ্যাঁ, আচ্ছা, এটাই কিন্তু বাস্তবতা। দেখো, আর অ্যাজ ইফ অ্যাজ দো এর একটা তোমরা যখন আমার কাছে কমপ্লিটিং সেন্টেন্স করবা তখন দেখবা আমি তোমাদেরকে শেখাচ্ছি যে অ্যাজ ইফ অ্যাজ দো এটার কিন্তু একটা নর্মাল স্ট্রাকচার রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাজ ইফ অ্যাজ দো এর এই পাশে যদি তোমরা দেখো যে ভার্বের বেস ফর্ম রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে এই পাশে দেখবা ভার্বের বেস ফর্ম বসছে। আর যদি দেখো না এই পাশে ভার্বের পাস্ট ফর্ম বসছে, তো দেখবা এই পাশে ভার্বের কি হচ্ছে বলো তো, হ্যাড প্লাস ভি3 হচ্ছে, হ্যাড প্লাস ভি3 হচ্ছে। তো একটু খেয়াল করে দেখো, এখানে নোস হবে না, এখানে নোন হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। দেখো, হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নট নোন আস। খেয়াল করে এখানে বিহেভড আছে, ভি2 রয়েছে, এই যে ভি2 রয়েছে এক পাশে, আর এক পাশে কি হয়, হ্যাড প্লাস ভি3, এই যে হ্যাড রয়েছে আর এখানে কি রয়েছে, ভি3 রয়েছে। যাই হোক, তোমরা এতটুকু জেনে রাখলে হবে অ্যাজ ইফ অ্যাজ দো। এখানে কিন্তু বক্সে অ্যাজ ইফও থাকতে পারে, অ্যাজ দোও থাকতে পারে, তো সেটার অর্থ দ্বারাই হচ্ছে এমন যেন। পরের বাক্যটা দেখি, হি টক্স, সে কথা বলে, হি নিউ এভরিথিং। দেখো এখানে খেয়াল করে এই পাশে ভি1 রয়েছে আর এই পাশের বাক্যে ভি2 রয়েছে। আমরা শিখেছিলাম বাম পাশে ভি1 থাকলে ডান পাশে ভি2 হবে, আমি ভুল লিখে ফেলেছি, ভি2 হবে, তাহলে ভি2 হয়। খেয়াল করো, এ পাশে ভি1 আছে, এ পাশে ভি2 রয়েছে, মাঝখানে আমরা কি বসাবো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আমাদের বক্সে যদি অ্যাজ ইফ থাকে তাহলে আমরা অ্যাজ ইফ বসাবো, অ্যাজ দো থাকলে অ্যাজ দো বসাবো। মূল কথা, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থটা এরকম আসে, এমন যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে এক পাশে যদি ভি1 থাকে আর এক পাশে ভি2 হবে, এক পাশে যদি ভি2 থাকে আর এক পাশে হ্যাড প্লাস ভি3 হবে। হ্যাঁ, তো চলো এইবার 9-এর পরে আমরা 10 নম্বরটা দেখি। দেখো, এটাও বহুতবার আসে, প্রায় আসে, সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। এবং গ্রামারের একটা মজার ব্যাপার কি জানো, তুমি ধরে নাও এটা এইখানে শিখছো, এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সে যে কাজে লাগছে, এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বে যে কাজে লাগছে, অনেক সময় কানেক্টর হিসেবেও কাজে লেগে যেতে পারে। তো এটা একটা গ্রামারের মজা। তো দেখো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটা অনেক মজা। তো বলছে এটার অর্থ এরকম আসে, এটি সঠিক সময়, এটি উত্তম সময়, এটি উপযুক্ত সময়। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, মাথায় রাখবা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর দুইটা সিচুয়েশন ক্রিয়েট হয়। হ্যাঁ, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুইটা শব্দের অর্থই কিন্তু সেম, একই ক্ষেত্রে ব্যবহার হয়। তোমরা আবার আলাদা কিছু ভেবো না, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুইটার মধ্যে যদি কোনো একটা আসে, এরপরে তোমরা যদি দেখো যে টু আছে, তাহলে ভার্বের বেস ফর্ম হয় দিয়ে অবজেক্ট, এই আকারে থাকে। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু ভার্বের বেস ফর্ম অথবা অবজেক্ট হয়। অথবা আরেকটা টাইপ দেখা যায় যে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে অবজেক্ট হয়। তো ফ্যাক্টর হচ্ছে কি, গ্যাপে যদি তুমি দেখো গ্যাপ আছে, তারপরে যদি সেন্টেন্সটা এরকম দেখো যে একটা গ্যাপ আছে, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে কিছু আছে। আইদার একটা গ্যাপ আছে, তারপরে তুমি দেখছো যে সাবজেক্ট আছে, ভি2 আছে আর অবজেক্ট আছে। ভাইয়ার এই কথাটা একটু মাথায় রাখলে তোমরা এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাইতে পারবে। এখানেও তাই, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাইতে পারবা। কারণ তুমি তো জানো, কি জানো বলো তো, যে আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু থাকলে ভার্বের বেস ফর্ম অবজেক্ট হয়, আর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কী হয়, অবজেক্ট হয়। তো খেয়াল করো, এখানে গ্যাপ রয়েছে, তারপরে টু আছে। সলভ দ্য সাম, এখন সলভ দ্য সাম, সাম মানে তো অঙ্ক, তাহলে অঙ্ক সমাধান করার এটা কি, উত্তম সময়। তাহলে উত্তম সময় বোঝাতে আমরা এখানে ইউজ করতে পারি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। বক্সে যেটা থাকবে সেটা লিখবা। এই শব্দগুলো, ফ্রেজগুলো কিন্তু বক্সে দেওয়া থাকবে, তাই না? তোমাদেরকে সেন্টেন্সে নিয়ে এসে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। তারপরে দেখো, উই লেফট দ্য প্লেস, দেখো এখানে খেয়াল করেছো সাবজেক্ট আছে,
প্রথমে গ্যাপ আছে, সাবজেক্ট আছে, লেফট ভার্বের কিন্তু পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আমি যেমনটা বলেছিলাম এই যে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তো এখান থেকে শিক্ষা কি তোমার এই টাইপের বাক্যের ক্ষেত্রে যেটা হয় যে তোমাদের প্রথমে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাবা, এর অর্থ হচ্ছে এটাই সঠিক সময় বা এটাই উত্তম সময়। চলো এই যে এইটা যদি না আসে তাহলে আমার নাম চেঞ্জ করে দিও, এটা 100% আসবে, এটা 100% আসবে। আমি এতক্ষণ পর্যন্ত যে 11টা 12টা দেখাইছি, আসে তো 10টা। আরে ভাইয়া 15টা শিখে যদি 10টা আসে এর থেকে আর কি নিবা বলো। তো দেখো এইটা কিন্তু থাকবেই, এবং এখানে কিন্তু বেশ একটা কনফিউশন তৈরি হয়, আমি এটা তোমাদের শেষে আলোচনা করব। তো দেখো ইট আর দেয়ার এটা কিন্তু তোমাদের বক্সে থাকবেই, হয় ইট থাকবে না হয় দেয়ার থাকবে, না হলে দুটাই থাকবে। তো মনে রাখবা অর্থটা এরকম, এটা ঝামেলা হয় কিন্তু তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে বুঝবা ইট দিব না দেয়ার দেবো, মনে হবে এখানে ইট হবে, আবার মনে হবে এখানে দেয়ার হবে। আরও একটা জায়গা আছে এর পরের স্লাইডে পাবা যেখানে একটু ঝামেলা হবে। তো আমি আছি, তো ঝামেলার জন্য তো আমি আছি, তাই না? তোমাদের কিছু ট্রিক্স বলছি, ট্রিক্সগুলো একটু ধরে নাও, এই ট্রিক্সগুলো ধরে নিতে পারলেই তুমি সলভ করতে পারবা ভাইয়া। তো চলো, ইট মানে ইহা, এটা মনে রাখবা, ইট মানে ইহা, এটা অর্থ তো তোমরা জানোই। আর দেয়ার, দেয়ার মানে সেখানে, যেখানে, ওখানে, হ্যাঁ ওই পরিস্থিতিতে। তাহলে এটা মূলত একটা স্থান, স্থান বা পরিস্থিতি বোঝায়, ঠিক আছে? স্থান বা পরিস্থিতি বোঝায়, তো স্থান বা পরিস্থিতি বোঝায়। তাহলে দেয়ার মানে এখানে সেখানে। তো মজার ব্যাপারটা কি জানো, এখানে ঝামেলাটা আসলে কি? ঝামেলাটা হচ্ছে আমাদের ইট, আচ্ছা আমি তোমাদেরকে একটু একটা নতুন একটা জায়গায় নিয়ে যাই, সেখান থেকে আমি তোমাদেরকে একটু বোঝাই, ঠিক আছে? আচ্ছা দেখো একটু এখানে তোমাদের ইট আর দেয়ার ঝামেলাটা কি? ধরুন আমরা ইট নিলাম আর দেয়ার, এদের মূল ঝামেলাটা কি? দেখো ইট মানে ইহা, এটা তো তোমরা জানোই, ইট মানে কি ইহা। আর দেয়ার মানে এখানে সেখানে জায়গা বোঝায়, ধরুন এখানে লিখলাম। তো তোমরা মাথায় রাখবা মূলত এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি মানে এগুলো দিয়ে বাক্য শুরু করতে হয়। তাহলে বাক্যের শুরুতে বসবে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো ইট মানে ইহা, আর এই ইহা, এই ইটের পরে আমাদের ভার্বটা কিন্তু অলওয়েজ, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। মানে ইট ইজ, ইট ইজ, ইট ওয়াজ। তোমরা কিন্তু কখনো শোনোনি ইট আর, ইট ওয়ার, এগুলো কিন্তু শোনো নাই, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ইহা বোঝায় একটা জিনিস বোঝায়, এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ ইট ওয়াজ বসবে কিন্তু ইট ওয়ার বসবে না, ইট ইজ বসবে কিন্তু ইট ওয়াজ বসবে, ইট আর বসবে না, ঠিক আছে? তারপরে দেখো আর একটা কথা বলি, সেটা হচ্ছে দেয়ার। দেয়ারের পর কি হয়? দেয়ারের পর ভাইয়া আমাদের যে ঝামেলাটা হয়, আচ্ছা আমি তোমাদেরকে বলি, ইটের পরে কি বললাম? ভার্বটা হবে সিঙ্গুলার, ইটের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, কিন্তু দেয়ারের পরে ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়, আবার মাঝে মাঝে প্লুরালও হয়। যদি ব্যাপারটা এরকম হইতো না যে ইটের পরে সিঙ্গুলার হয় আর দেয়ারের পরে প্লুরাল হয়, তাহলে তো জমে যেত। কিন্তু বক্সের মধ্যে ইটও থাকবে, দেয়ারও থাকবে। তো তুমি এই ইট মানে ইহা এই অর্থে ব্যবহার করবা, আর দেয়ার মানে এখানে সেখানে ওখানে জায়গা পরিস্থিতি বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়। হ্যাঁ এইটা একটু মাথায় রেখে কইরো, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু বোঝাই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো, আমরা ছিলাম এইখানে, তাই না? তো চলো আমরা একটু একটু খেয়াল করি একটু সবাই মিলে। তো খেয়াল করো এখানে লেখা আছে গ্যাপ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ। তাহলে কি বলছে? ডিফিকাল্ট মানে কঠিন, টু রিগেইন লস্ট হেলথ পুনরায় ফিরিয়ে আনা হারানো স্বাস্থ্য। তো এটার ক্ষেত্রে কি করবা? দেখো খেয়াল করছো কি এখানে ইজ আছে, তো তুমি কি বলবা? দেয়ার ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, না ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ? নিশ্চয় ইট বলবা, ইট মানে ইহা। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ মানে হচ্ছে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া এটি কঠিন। তাহলে এটি অর্থে আমরা ইউজ করলাম, এবং আরেকটা জিনিস এখানে সিঙ্গুলার ভার্বই রয়েছে আমাদের, ইজ আছে। তারপরটা দেখো এক্সিস্ট নো লাইফ অন মার্স। মার্স মানে কি? মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে কোনো কি নাই বলো তো? মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নাই। আচ্ছা মঙ্গল গ্রহে একটা জায়গা বা পরিস্থিতি বোঝাচ্ছে না? তো আমি তোমাদের কি বললাম, কোনো জায়গা বা পরিস্থিতি এখানে ওখানে সেখানে বোঝালে আমরা কি দিব? ইট দিব না দেয়ার দিব? দেয়ার দিব, দেয়ার দিব। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, দেখো নিচে লেখা আছে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। সম্প্রতি আমি সুন্দরবনে গিয়েছিলাম।
গ্যাপ আর টাইগার্স ইন ইট, সেখানে কি ছিল? বাঘেরা ছিল। আচ্ছা, একটা জিনিস তোমরা আমাকে বলো তো, যে সুন্দরবন এটা একটা জায়গা না? তাহলে এখানে ইট দিবা, ইট আর দিবা? ভাইয়া কখনো তো আর এর আগে ইট হবে না, কারণ আমরা জানি ইটের সাথে কি হইতে পারে, ইটের সাথে ওয়াজ হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, ইটের সাথে ইজ হইতে পারে, কিন্তু ইটের সাথে তার হবে না। তাহলে এখানে 100% কি হবে বলো তো? দেয়ার হবে। দেখো ইন্ট্রোডাক্টরি মানে দেখো এই বাক্যটা শুরুই হয়েছে কিন্তু এটা দিয়ে, তাহলে এখানে অ্যান্সার হবে দেয়ার। তো এটাও তোমাদের 100% পরীক্ষায় আসবে। এই স্লাইডটা আরেকটু বলে দিই তোমাদের। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে এমন যেন, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই সঠিক সময়, এটি উত্তম সময়। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যে বাক্যে হবে, সে বাক্যে গ্যাপের পরে টু থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে, অথবা গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, দিয়ে কি থাকবে? অবজেক্ট থাকবে তোমাদের এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের নেক্সট স্লাইড, এবং এটাই তোমাদের পরীক্ষার জন্য এই স্লাইডটাই শেষ স্লাইড, এবং এখান পর্যন্তই কিন্তু তোমাদের এই 13টি শব্দ দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। চলো এইবার তোমাদের এই দুইটা কিন্তু 100% আসবে, তোমাদের এই দুইটা কিন্তু 100%, এখানে 0.5 এবং এখানে 0.5, ভাইয়া বলে দিল 100% আসবে। তো চলো এই দুইটা একটু মনোযোগ দিয়ে দেখবা। তো চলো এই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো একটু দেখি। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর মূলত এই শব্দগুলো ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বোঝাতে। শব্দগুলো কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাভ টু আর হ্যাজ টু আসে, হ্যাড টু তেমন আসে না। তো এগুলো দিয়ে কি বোঝায়? বাধ্যবাধকতা বা অবশ্যই করণীয় বোঝায়। আর হ্যাভ টু, হ্যাজ টু বুঝতেই পারছো প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হবে, প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হবে, আর হ্যাড টু হলে পাস্টের ক্ষেত্রে ইউজ হবে। যাই হোক, হ্যাড টু আসে না। এখন আসো, এটা কখন ব্যবহার করবে? বাধ্যবাধকতা মানে কি? যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে এমন কিছু বোঝাবে, তখন তোমরা কি দিবা বলো তো? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিবা। চলো আমরা এক্সাম্পলগুলো একটু ফলো আপ করি। আ গুড সিটিজেন, একটা ভালো নাগরিক, ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস, একটা ভালো নাগরিকের অনেক দায়িত্ব কি করতে হয়? পালন করতে হয় না? তো এটা বাধ্যবাধকতা না? একটা সিটিজেনের, একটা দেশের প্রতি কি দায়বদ্ধতা নেই? অবশ্যই করতে হবে না? তাহলে এই যে অবশ্যই করণীয় বা বাধ্যতা বোঝাতে আমরা এখানে দিতে পারি হ্যাভ। এখন আমাদের বক্সে কিন্তু হ্যাভ টুও থাকতে পারে, হ্যাজ টুও থাকতে পারে। এখন ওইটা কিন্তু সামান্য চেঞ্জও করার প্রয়োজন হতে পারে। মানে ধরে নাও বক্সের মধ্যে আমাদের হ্যাভ টু আছে, ভালো কথা। এখন আ গুড সিটিজেন, একটা ভালো নাগরিক, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে তো আর হ্যাভ হয় না। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে হ্যাভ টু দেওয়া থাকলেও তোমাকে এটা চেঞ্জ করে কিন্তু হ্যাজ টুই লিখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে চেঞ্জ করার প্রয়োজন হয় না, বক্সে যে ওয়ার্ডটা আছে সেটাই বসে যায়। তো তোমাদের এগুলো ট্রিকি, সিলি গ্রামার এগুলো তোমরা বোঝো অলরেডি। তারপর আমি ভেঙে দিচ্ছি। দেখো এ গুড সিটিজেন, একটা ভালো নাগরিক, পারফর্ম আ লট অফ থিংস, অনেক কিছু। এটা দেখো ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। তাহলে পারফর্ম আ লট অফ থিংস, সে অনেক কিছু পারফর্ম করে, অনেক কিছু দায়িত্ব পালন করে। এখন এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে কি দিব বলো তো ভাইয়া? হ্যাজ টু দিব, হ্যাজ টু। আমাদের বক্সে কিন্তু হ্যাজ টু থাকবে, যেহেতু এ গুড সিটিজেন, এটা হচ্ছে কি বলতো? থার্ড পারসন। পারসন তো বুঝো, এত বড় হয়ে গেছে পারসন বুঝো না? মানে থার্ড পারসন মানে ফার্স্ট পারসন মানে আমি রিলেটেড শব্দগুলো, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পারসন মানে ইউ, ইউর। থার্ড পারসন মানে এগুলো বাদ দিয়ে সব কিছু, যেমন হি, সি, দে, দেম। ধর নাও রহিম, এটা কোন পারসন? থার্ড পারসন। রহিম কি আমি, তুমি? আমিও না, তুমিও না। আমার কাছে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর রহিম কি বলো তো? থার্ড পারসন। তো এখানে দেখো লেখা আছে একজন ভালো নাগরিক, এটা আমিও না, তুমিও না, থার্ড পারসন। ঠিক আছে? তো বলছে এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম আ লট অফ থিংস। পরেরটায় যাই, উই। দেখো উইয়ের সাথে কিন্তু আর হ্যাজ টু হবে না, বক্সে কিন্তু হ্যাভ টুই দেওয়া থাকবে। যদিও বক্সে হ্যাভ টু না দিয়ে হ্যাজ টু দেয়, তাও তুমি কিন্তু এখানে কি করবা? হ্যাভ টু বসাবা। একটু চলো আমরা পড়ে আগে বুঝি কি বসবে। উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ, আমাদেরকে গাছ কাটা কি করতে হবে? বন্ধ করতে হবে। অবশ্যই করতে হবে না? তাহলে অবশ্যই করণীয়, এরকম বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ইউজ করি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে আমরা এখানে কি দেবো? উই এর সাথে হ্যাভ হয়, উই হ্যাভ টু। এটা মনে হয় ক্লিয়ার হইতে পারলা তোমরা, হ্যাভ টু, হ্যাজ টু কখন ইউজ হয়। তারপরে একটু বলে দিই, আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতে পারি? হ্যাজ ইউজ করতে পারি, মানে হ্যাজ টু। আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, যেমন আমি বলছি দে, দে তো মানে তো তারা,
আমরাও না, তোমরাও না, তারা থার্ড পারসন। কিন্তু দেব তারা কয়জন? একজন না অনেকজন? অনেকজন, তাহলে প্লুরাল হয়ে গেল না? তো থার্ড পারসন সিঙ্গুলার তো হলো না। থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা হ্যাজ টু দিতাম, যেহেতু থার্ড পারসন প্লুরাল আমাদেরকে তখন কি দিতে হবে বলো তো? হ্যাড টু। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলেই আমরা দিব হ্যাজ টু, আর বাকি সব ক্ষেত্রে কি দিব? হ্যাভ টু। যাকে দেখো উই মানে কি? আমরা। এটা কোন পারসন? এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না রে, উই মানে আমরা, এটা ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন হইলে তো আর হ্যাজ টু দেওয়ার কোনো যুক্তি আসে না, তাহলে আমাদের এখানে অ্যান্সার হলো হ্যাভ টু। রিনা ইজ অ্যান এক্সামিনি, রিনা একজন পরীক্ষার্থী। সি ড্যাশ স্টাডি আ লট অফ টু মেক আ গুড রেজাল্ট, তাকে ভালো ফলাফল করতে অনেক বেশি কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এটা বাধ্যবাধকতা না, অবশ্যই করণীয় না। তাহলে এখানে আমরা কি দিব বলো তো? সি। আমাদের বক্সে নিশ্চয়ই হ্যাজ টু থাকবে, হ্যাজ টু, কারণ সি মানে সে, এটা হচ্ছে থার্ড পারসন এবং কি বলতো? সিঙ্গুলার নাম্বার, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ টু ইউজ করতে পারি। তো হ্যাভ টু এর ব্যবহারটা নিশ্চয়ই বুঝতে পারলে। কোনো একটা কাজ অবশ্যই করণীয়, করতেই হবে, বাধ্যবাধকতা বুঝলে আমরা এগুলো ইউজ করবো। এবার চলো লাস্টেরটা দেখে নিই, 13টা নাম্বার, সেটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার এইটা কখন ব্যবহার হয়? হ্যাড বেটার মূলত ব্যবহার হয় উপদেশ দেওয়া বোঝাতে। উপদেশ, পরামর্শ, অধিক ভালো, এমন কিছু ক্ষেত্রে তোমাদের হ্যাড বেটার ইউজ হবে, বুঝতে পেরেছ? তো হ্যাড বেটারের কাহিনীটা কি দেখো, লেখা আছে ইট ইজ উইন্টার। এটা কি বলতো? মানে পরামর্শ দিবে, এই টাইপের কিছু পরামর্শ দিবে। ইট ইজ উইন্টার, এটা শীত। ইউ গ্যাপ বাই আ রেইনকোট, তোমার একটা রেইনকোট কেনা কি করা, বরং তুমি একটা রেইনকোট কেনা উচিত। তাহলে এই যে পরামর্শ দিচ্ছে, ইউ হ্যাড বেটার, তাহলে এখানে আমরা কি দেবো? ইউ হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার বাই আ রেইনকোট, তুমি বরং একটা কি কিনো? রেইনকোট কিনো। ইউ লুক এক্সজস্টেড, তোমাকে অনেক বেশি বিধ্বস্ত দেখাচ্ছে, ক্লান্ত দেখাচ্ছে। ইউ গ্যাপ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, তুমি কি করো? রেস্ট নাও তোমার নিজেকে সতেজ করতে। তাহলে এটা একটা কি দিচ্ছে? পরামর্শ দিচ্ছে না, উপদেশ দিচ্ছে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেবো বলো তো ভাইয়া? হ্যাড বেটার দিব। দেখো নিচে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, রিনা ইজ অ্যান এক্সামিনি, রিনা একজন পরীক্ষার্থী। দেখো এখন এটা সম্ভবত একটু ভুল করে এখানে চলে এসেছে, এটা ভুল করে চলে এসেছে, এক্সাম্পলটা এখানে হবে না। তো মোটামুটি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং হ্যাড বেটার কখন ইউজ হয়। তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, তোমাদের একটা জায়গায় কিন্তু কনফিউশন হবে। আচ্ছা, কনফিউশনটাকে ক্লিয়ার করি, তারপরে তোমাদের কিছু এক্সট্রা ওয়ার্ড রয়েছে, আমি সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের দুইটা জায়গায় ঝামেলা হবে। এখন পর্যন্ত আমি যা পড়ালাম এগুলাই পরীক্ষায় আসবে, এগুলাই পরীক্ষায় আসে, এগুলোই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এগুলো নিয়ে আসবে 100%। এর বাইরেও কিছু শব্দ আমি তোমাদেরকে পড়াবো এরপরে স্লাইডে, কিন্তু তার আগে তোমাদেরকে বলি, এই যে 13টা যেগুলো থেকে বরাবর বিগত সালের বোর্ড প্রশ্নগুলো থেকে আসে, সেখান থেকে তোমাদের দুইটা জায়গায় ঝামেলা হবে। এই দুইটা জায়গা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখো নাম্বার 1 তোমাদের ঝামেলা হবে ইট আর দেয়ার নিয়ে, ইট আর দেয়ার নিয়ে। তো এটা আমি কিছুটা ক্লিয়ার করলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, তোমরা এটা একটু খেয়াল করেছো নিশ্চয়ই। আর দ্বিতীয় যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে এই জায়গায়, এই যে হ্যাভ টু, হ্যাড টু আছে না, এইটার সাথে তোমাদের ঝামেলা হবে। তোমাদের কোনটার? এই হ্যাড বেটারের ঝামেলাটা কি এবার শোনো। তোমাদের মনে হবে এই গ্যাপে ইট হবে, আবার মনে হবে না দেয়ার হবে। তাহলে একটু সতর্ক থাইকো, কখন কোনটা হবে সেটা কিন্তু আমি শেখালাম। ইট মানে ইহা, সিঙ্গুলার ভার্ব থাকে, আর দেয়ার মানে এখানে সেখানে ওখানে জায়গা বা পরিস্থিতি বোঝায়। সেখানে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। তাহলে ইটের পরে ভার্ব কেমন হবে? ইটের পরে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে বুঝো তো নাকি? আচ্ছা, আর দেয়ারের পরে ভার্ব আসলে সিঙ্গুলার হইতে পারে, ভার্বটা আমাদের কি হইতে পারে? সিঙ্গুলারও হইতে পারে, আবার প্লুরালও হইতে পারে। যাকগে, এটা একটা ঝামেলা হবে, এই জায়গাটা সতর্ক থাকবা। এখানে একটু অ্যালার্মিং একটা ব্যাপার, হ্যাঁ, অ্যালার্ম 1, এটা একটু ঝামেলা হবে তোমাদের। 2 নম্বর ঝামেলা হবে, মনে হবে গ্যাপে হ্যাভ টু, হ্যাড টু হবে, আবার মনে হবে না এখানে হ্যাড বেটার হবে। মানে একটু কাছাকাছি ব্যাপারগুলো আর কি। তো একটু খুব ভালো করে শক্তপোক্ত করে মাথায় রাখবা, হ্যাভ টু, হ্যাড টু কখন হবে? বাধ্যবাধকতা মানে যেটা অবশ্যই করতে হবে এমন কিছু বোঝাতে। আর হ্যাড বেটার কখন হবে? উপদেশ পরামর্শ দিবে। কি দিবে? উপদেশ পরামর্শ দিবে। ঠিক আছে, মাথায় থাকলো? তো এটা একটু বেশি সতর্ক থাকবা। এই 13টা শব্দ করলে ইনশাআল্লাহ তোমরা
5-এ 5 পাবা। এখন আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করব, একটা র্যান্ডম কোয়েশ্চেন সলভ করব। তার আগে তোমাদেরকে বলি আরও কিছু শব্দ আছে যেগুলো না পরীক্ষা দিয়েও দিতে পারে। তো এই যে তোমার 5 মার্ক এনশিওর করার জন্য মাত্র 13টা শব্দ দিয়েছি, মানে 13টার নিয়ম আমি শেখালাম। আর কয়েকটা নিয়ম একটু পড়ে নিলে খুব ভালো হয় না? কারণ পরীক্ষায় যদি এগুলো থেকে কিছু একটা দেয়, এবং এটা এখানে কাজে না লাগলেও তোমাদের কানেক্টর হিসেবে বা কী যে বলে চেঞ্জিং সেন্টেন্সে আইদার তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে, সেখানে তো কাজে লাগবে। আর কয়েকটা শব্দ আছে, একটু ধৈর্য ধরে দেখে নাও, দেখো বেশিক্ষণ সময় লাগবে না। তোমাদের এই যে স্লাইডটা, এই স্লাইডটা কমপ্লিট করলে আমাদের ক্লাস আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করব, দেখবো আমরা এতক্ষণ ধরে যা শিখলাম তা আমাদের আসলে কতটুকু কাজে লাগলো। তো এখানে কিছু শব্দ আমি এইভাবে দিয়েছি, এই শব্দগুলো একটু খেয়াল করো। এই শব্দগুলো কখন কোনটা ব্যবহার হয় একটু জেনে রাখবা, মনে রাখবা। উড ইউ মাইন্ড এর অর্থটা হয় এরকম যে উড ইউ মাইন্ডের এটা হচ্ছে বিনয়ের সাথে কোনো কিছু বোঝায়। কি বললাম? বিনয়ের সাথে অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ। এই বিনয়ের সাথে অনুরোধ করা বোঝাতে আমরা এই উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করি। এবং উড ইউ মাইন্ড শব্দটা যে বাক্যে ব্যবহার হবে সে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যে বাক্যে গ্যাপ থাকবে, তো তারপরে তো একটা বাক্য কিছু ওয়ার্ড ফ্রেজ তো থাকবে, শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। এখন বলো ভাইয়া প্রশ্নবোধক চিহ্নওয়ালা যে আপনি আরও 4টা শিখিয়েছেন, ওইগুলার পরিস্থিতি কি সেটাও তো বলেছি। আর এটার পরিস্থিতি শোনো, উড ইউ মাইন্ডে আসলে বিনয়ের সাথে অনুরোধ করা বোঝাবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং আরও একটা মজার ব্যাপার, উড ইউ মাইন্ড যে বাক্যে হবে সে বাক্যে ভার্বের সাথে আইএনজি থাকবে। ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। তোমাদের এই বোনাস ক্লাসটা একটু করে ফেলো দ্রুত। তাহলে কি বললাম? উড ইউ মাইন্ড যে বাক্যে হবে সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা দিয়ে বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করা বোঝাবে, এবং এই বাক্যে ভার্বের সাথে গ্যাপের পরে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। অনেকটা এই যে এইটার মতন, তোমরা একটু খেয়াল করো, তোমাদের প্রথম যে স্লাইডটা শেখালাম এটার মতন খেয়াল করো। এখানেও কিন্তু ভাইয়া কি ছিল? হোয়াটস ইট লাইকের ক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হচ্ছিল, কিন্তু হোয়াটস ইট লাইক দিয়ে কী বোঝাচ্ছিল? কাজের অনুভূতি বোঝাচ্ছিল, শেষে প্রশ্নবোধক চিহ্ন ছিল। আর এইখানে কি হচ্ছে ভাইয়া? তোমাদের এইখানে কি হচ্ছে? এইখানে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে কি যে তোমার এখানে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে কি যে উড ইউ মাইন্ড দিয়ে কাজের অনুভূতি বোঝাচ্ছে না, বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে পরিস্থিতি আলাদা না? এটা তো শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। লেস্ট, দেখো মনে রাখবা, লেস্ট মানে হচ্ছে তাছাড়া, নতুবা। লেস্ট মানে কি বললাম? তাছাড়া। যেমন তুমি কঠোর পড়াশোনা করো, তাছাড়া তুমি পরীক্ষায় ফেল করবা। তুমি আমার বাসায় আসো, তাছাড়া বা না হলে আমি কান্না করব। তুমি আমাকে আইসক্রিম কিনে দাও, না হলে আমি কান্না করব। এই যে বলি না এছাড়া তাছাড়া, এমন অর্থ লেস্ট। তবে লেস্টের একটা কমন স্ট্রাকচার আছে, লেস্টের পরে সাবজেক্টের পরে একটা সুড হয়। কি হয় বলো তো? সুড হয়। মনে থাকবে, লেস্টের পরে সুড হয়, লেস্টের পরে সাবজেক্টের পর কি হয়? সুড হয়। উড দ্যাট, দেখো উড দ্যাটের অর্থটা এরকম আসে যদি, উড দ্যাটের অর্থটা এমন আসে যদি, এবং উড দ্যাটের ক্ষেত্রে একটা কমন স্ট্রাকচার আছে। উড দ্যাটের পর সাবজেক্টের পরে কুড হয়, সাবজেক্টের পর কি হয়? কুড হয়। আর এই যে সুড, কুড এগুলো তো মডাল, এগুলোর পর ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম থাকবে। এত কিছু জানার প্রয়োজন নাই, দাঁড়াও আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইউজ টু দিয়ে আসলে অভ্যস্ত বোঝায়। কি বোঝায়? ইউজ টু দিয়ে অভ্যস্ত বোঝায়, কোনো কাজের প্রতি অভ্যস্ত বোঝায়। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখবেন। হ্যাঁ, সো দ্যাট মানে হচ্ছে যাতে করে। তো সো দ্যাট, ইন অর্ডার দ্যাটের বাংলা কি বললাম? যাতে করে। আপনারা নোট করে নেবেন, কিন্তু আপনাদের ক্লাস শেষে আমি এই সম্পূর্ণ স্লাইডগুলো পিডিএফ আকারে আপনাদের গ্রুপে আমি দিয়ে দেব। আপনারা সেই গ্রুপ থেকে নিয়ে আবার সুন্দর করে নিজের মন মতন করে নোট করে নিন। এখন দেখেন, এই যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দুইটাই কিন্তু সেম অর্থ প্রকাশ করে, যাতে করে। অর্থটা এরকম, যাতে করে। তো এটার কমন স্ট্রাকচার আছে একটা এরকম, যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে আমরা যেটা দেখি, কি বললাম? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটার পরে আমরা যেটা কমনলি দেখি, এরপরে আমাদের যেটা হয় সাবজেক্ট থাকে, এবং সাবজেক্টের পরে আমাদের কি হয়? ক্যান থাকে অথবা কুড থাকে, ক্যান থাকে অথবা কুড থাকে। এবং গেলাম তো মডাল, এরপরে ভার্ব আসলে ভার্বের কি হবে? বেস ফর্মই হবে। তাহলে আমি কি বললাম? সো দ্যাট, ইন অর্ডার দ্যাটের পর সাধারণত সাবজেক্টের পরে ক্যান অথবা কুড থাকে, একটু মাথায় রেখো, এর অর্থ আসে যাতে করে। এবার দেখো সো ডট 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 দ্যাট, কয়টা গ্যাপ আছে? দুইটা গ্যাপ থাকবে। এই যে একটা গ্যাপে সো বসবে, একটা গ্যাপে দ্যাট বসবে, এবং এটার অর্থ আসে এরকম যে এতই যে সে এতই ব্যস্ত যে আমার সাথে দেখা করতে পারছে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না, এতই যে, সেক্ষেত্রে সো ডট ডট দ্যাট হবে। দেখো এই সো দ্যাট আর এই সো দ্যাটের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, এবং এই সো দ্যাটের ক্ষেত্রে একটা কমন স্ট্রাকচার আছে। এই যে সো ডট ডট দ্যাট, এরপরে সাধারণত কি হয় জানো? সাবজেক্ট থাকে, তারপরে ক্যান নট থাকে অথবা কুড নট থাকে।
কুড নট থাকে, এবং এরপরে ভার্ব আসলে তো ভার্বের বেস ফর্ম হবে, কারণ ক্যান আর কুড এগুলো মডাল। তাহলে ডিফারেন্সটা দেখেন, এখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পর সাবজেক্টের পর ক্যান অথবা কুড হয় বেসিকলি, হ্যাঁ, আর এখানে সাবজেক্টের পর ক্যান নট অথবা কুড নট হয়। এটা হচ্ছে সো ডট ডট দ্যাট এবং সো ডট ডট দ্যাটের মধ্যে পার্থক্য, এবং হিউজ পার্থক্য রয়েছে, অর্থের ডিফারেন্স রয়েছে। এবার দেখো টু টু, মাথায় রাখবা টু এটার অর্থ আসে যে এতই যে, এটার অর্থ কি বলা যায়, এতই যে, এই টাইপেরই, হ্যাঁ, বা এরকম যে অর্থটা তোমাদের আমি এক্সাম্পল দিলে একটু বুঝতে পারবে। ধরুন এরকম একটা কথা বললাম, সে খুবই দুর্বল হাঁটতে, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। তো এরকম আসলে দুর্বলতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই টাইপ শব্দটা ইউজ করতে পারি। তো টু এর ক্ষেত্রে একটু মনে রাখবে, এরপরে ভার্ব আসলে ভার্বের কী হবে, বেস ফর্ম হবে, দুইটা গ্যাপ থাকতে বাধ্য। নট অনলি বাট অলসো, তোমরা তো সবাই এটার ব্যবহার জানো, তাই না? নট অনলি বাট অলসোর অর্থটা এরকম আসে, শুধু এটি নয়, আর অর্থটা এরকম আসে, শুধু এটি নয়, ওটিও এরকম অর্থ আসে। তো চলো আমি ওয়ান শর্ট বললাম তোমাদের, এবার চলো আমরা ব্যবহারগুলো শিখাই। আরও একবার বলে দিই, উড ইউ মাইন্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, লেস্ট তাছাড়া, এছাড়া, নতুবা, হ্যাঁ নতুবা এর আরেকটা অর্থ কি বলতো, নতুবা, এছাড়া, লিস্টের পর সাবজেক্ট পর শুড হয়, শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, উড দ্যাট এরপরে সাবজেক্টের পর কুড হয়। মনে রাখবা লিস্টের পরে সাবজেক্টের পর শুড, আর উড দ্যাটের পর সাবজেক্টের পর কুড। দেখো ইউজ টু দ্বারা অভ্যস্ত, কোনো কিছুতে অভ্যস্ত করা বোঝায়। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পর সাবজেক্টের পর আমাদের ক্যান অথবা কুড থাকে, আর সো ডট ডট দ্যাটের পর আমাদের সাবজেক্টের পর ক্যান নট অথবা কুড নট থাকে। টু এটার পরে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তোমরা সবাই জানো। নট অনলি বাট অলসো দ্বারা কি বোঝায়, শুধু এটি না, ওটিও। চলো আমরা এই কোয়েশ্চেনগুলোর সলিউশন করলে কিন্তু আমাদের ক্লাসের আমরা শেষ প্রান্তে, তারপরে আমরা একটা র্যান্ডম কোয়েশ্চেন সলভ করব। চলো এখানে এক নম্বরে যেটা লেখা আছে দেখো, গ্যাপ হ্যাভিং আ কাপ অফ টি। হ্যাঁ, হ্যাভিং আ কাপ অফ টি, একটু খেয়াল করেছো কি তোমরা? এখানে কি লেখা আছে, গ্যাপ আছে প্রথমে, তারপর লেখা আছে হ্যাভিং আ কাপ অফ টি, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। এবং একটু খেয়াল করো ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। তাহলে আমরা শিখেছিলাম কি, যদি আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, ভার্বের সাথে আইএনজি করা থাকে গ্যাপের পরে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের অর্থটা কেমন, বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করা, যদি কিছু মনে না করেন, হ্যাঁ যদি কিছু মনে না করেন, হ্যাভিং আ কাপ অফ টি, এক কাপ চা নেন, এক কাপ চা খান, এরকম টাইপের আর কি। তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন, ভার্বের সাথে আইএনজি, আর যদি অনুরোধ করা বা বিনয়ের সাথে অনুরোধ করা বোঝায়, সেহেতু আমরা উড ইউ মাইন্ড দিব। এবার দেখো পরের বাক্যটা, ওয়ার্কস হার্ড ডট ডট ইউ শুড ফেল ইন এক্সাম, কঠোর পরিশ্রম করো, গ্যাপ ইউ শুড ফেল ইন এক্সাম, তুমি পরীক্ষায় কী করবে, ফেল করবে, তাছাড়া তুমি পরীক্ষায় ফেল করবে। একটু খেয়াল করছো, সাবজেক্টের পরে শুড আছে, তাহলে আমরা এখানে নিঃসন্দেহে কী বসাইতে পারি, লেস্ট। আমরা লেস্টের নিয়ম পড়েছিলাম না, লেস্ট মানে তাছাড়া, এছাড়া, এবং এটার ক্ষেত্রে সাবজেক্টের পর কী হয়, শুড হয়, এবং ভার্বের বেস ফর্ম থাকে। দেখো শুড আছে, ভার্বের বেস ফর্মও আছে। তাহলে আমরা বলতে পারি ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করো, লেস্ট ইউ শুড ফেল ইন এক্সাম, না হয় তুমি পরীক্ষায় কী করবে, ফেল করবে। চলো পরের এক্সাম্পলটা দেখি, আই কুড বাই অ্যান আইফোন। এই যে কুড আছে, সাবজেক্টের পর কি আছে, কুড আছে, আমরা শিখছিলাম না, উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কি দিতে হয়, কুড দিতে হয়। তো এখানে আমরা কি দিতে পারি, উড দ্যাট। উড দ্যাট কিছুটা ইফের মতন অর্থ প্রকাশ করে, ইফ মানে যেমন যদি, উড দ্যাট মানে কি বলতো, যদি। উড দ্যাট আই কুড বাই অ্যান আইফোন, যদি আমি একটা আইফোন কিনতে পারতাম, হ্যাঁ আচ্ছা। দেখো এবার নিচের এক্সাম্পলটা, রাফি ইজ স্মোক। তো রাফি স্মোকের সাথে কি অভ্যস্ত, তাহলে অভ্যস্ত বোঝাতে আমরা কি ইউজ করি, ইউজ টু। তাহলে এখানে আমরা দিলাম ইউজ টু, তাহলে রাফি ইজ ইউজ টু স্মোক। দেখো হি ওয়ার্কস হার্ড, গ্যাপ হি ক্যান পাস দ্য এক্সাম, সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে পরীক্ষায় পাস করতে পারে। তাহলে যাতে করে, এবং একটু খেয়াল করছো কি ভাইয়া, যে এখানে সাবজেক্টের পরে ক্যান রয়েছে, তো আমি বলেছিলাম যাতে করার অর্থ কি, সো দ্যাট। তাহলে আমরা এখানে কি দিব, সো দ্যাট, যাতে করে হি ক্যান পাস দ্য এক্সাম। তারপরে বাক্যটা দেখো লেখা আছে, হি ইজ ড্যাশ উইক ড্যাশ হি ক্যান নট ওয়াক। কয়টা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে। এবং দেখো সে দুর্বল, সে হাঁটতে পারছে না। তো একটু খেয়াল করেছে ক্যানের সাথে আবার কি আছে, নট আছে। একটু এই যে সো ডট ডট দ্যাটের স্ট্রাকচারটা খেয়াল করো, সো ডট ডট দ্যাটের স্ট্রাকচারটা এরকম, সো ডট ডট দ্যাটের পরে সাবজেক্ট থাকে, তারপরে সাধারণত ক্যান নট অথবা কুড নট থাকে, এবং এরপরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। ঠিক তেমনটাই আছে এখানে। দেখো হি ইজ, গ্যাপ আছে, উইক, হি ক্যান, এই যে ক্যান আছে, হ্যাঁ এই যে ক্যান আছে। ও আচ্ছা, এটা আমাদের, হ্যাঁ ঠিকই আছে। তারপর আবার দেখো ক্যানের সাথে নটও আছে, যে নটও আছে। তাহলে আমরা এখানে কি দিব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক।
পরের বাক্যটা দেখো, দ্য ওয়াটার ইজ ড্যাশ হট ড্যাশ ড্রিঙ্ক, তাই না? কয়টা গ্যাপ আছে? দুইটা গ্যাপ আছে। এবং আমরা বলতেই পারি, দেখো এখানে ড্রিঙ্ক মানে পান করা, এখানে ভার্বের কি আছে? বেস ফর্ম আছে, তাহলে আমরা বলতে পারি টু হট, টু হট, ওয়াটার ইজ টু হট টু ড্রিঙ্ক, এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ড্রিঙ্ক ভার্বের বেস ফর্ম আছে। তারপরে বাক্যটা দেখো লেখা আছে যে হি ড্যাশ সিংস বাট অলসো ডান্স, এখানে খেয়াল করো বাট অলসোটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে কে বেরাবো? নট অনলি। হ্যাঁ, আবার মাঝে মাঝে এমন হইতে পারে যে এখানেও গ্যাপ আছে, দুইটা গ্যাপ রয়েছে। তো এই ছিল শব্দগুলোর ব্যবহার, এগুলো নেক্সটটা একটু শিখালাম তোমাদেরকে বোনাস হিসেবে, এগুলো একটু বুঝে নিও, অর্থগুলা বুঝে নিলে এবং স্ট্রাকচারগুলো, কমন স্ট্রাকচারগুলো বুঝে নিলেই নোট ডাউন করে নিবা, খুব সুন্দর করে তুমি এগুলো পারবে ইনশাল্লাহ। আমাদের আজকের মতন ক্লাস শেষ, আমরা জাস্ট এখন একটা কাজ করব, সেটা হচ্ছে 5 মার্ক তো আমরা এনশিওর করলাম, তো দেখি আমরা একটা র্যান্ডম কোয়েশ্চেন সলভ করে দেখি এটা আমরা পারতেছি কিনা। দেখো কোয়েশ্চেনটা ঠিক এইভাবে আসবে 3 নম্বরে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে এই বাক্যগুলোকে পূরণ করতে হবে তোমাকে। তো তুমি তো সবগুলোর ব্যবহার জানো, আমি দেখো তুমি আরও মানে ধরে নাও তোমার 60% বা 70% বা 80% হইলো নিয়ম আমার কাছে পড়াই, 13-14টা নিয়ম পড়া, বাকি যে গ্যাপটা আছে, ল্যাক্সটা আছে, সেটা পূরণ হয়ে যাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করে। কিভাবে? চলো আমি তোমাকে কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আসো। তো আমি তোমাদের একটু দেখাই, একটু শোনো। দেখো তোমরা জানো না ওয়ার্ডস ডট ডট লাইক, খেয়াল আছে কি? ওয়ার্ডস ডট ডট লাইক দুইটা গ্যাপ হয়, যে বাক্যে বসবে সে বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে গুণ বোঝায়। কি বোঝায়? গুণ বোঝায়। গুণ তো বোঝো। তারপর দেখো দেয়ার, দেয়ার মানে এখানে সেখানে ওখানে, তাহলে এখানে সেখানে, এটা দিয়ে কি বোঝাবে? জায়গা বোঝাবে। দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝাবে, মনে আছে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝায়? শীঘ্রই বোঝায়। উড রাদার, মনে আছে? উড রাদার যে বাক্য হয় সেই বাক্যে একটা কি থাকে? দেন থাকে, এবং উড রাদার দিয়ে কী করে? উড রাদার দিয়ে তোমার বরং এর টাইপের অর্থ আসে, বরং, অধিক ভালো, পরামর্শ দেয়। লেট অ্যালোন, মনে আছে? লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না এমন, সে সাইকেল কিনতে পারে না আবার সে মোটর সাইকেল কিনবে, ভাবাই যায় না এমন। হ্যাঁ, তারপরে দেখো উড ইউ মাইন্ড, এই যে পেয়ে গেছো, কিছুক্ষণ আগে শিখলা। উড ইউ মাইন্ডের ক্ষেত্রে কি হয়? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং ওই বাক্যে আমাদের কি হয়? ভার্বের সাথে আইএনজি থাকে, ওই বাক্যে ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে। তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং ওই বাক্যে ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে। তো চলো আমরা ইট, ইট মানে কি? ইহা। ইট মানে কি? ইহা। ইট মানে ইহা। একটু মার্কারের কালারটা চেঞ্জ করে ফেলি, তোমাদের প্রবলেম হবে দেখতে না হয়। দেখো ইট মানে ইহা। তারপর দেখো হ্যাড বেটার, বলেছিলাম না হ্যাড বেটার দিয়ে কি বোঝায়? পরামর্শ দেয়। হ্যাড বেটার দিয়ে কি করে? পরামর্শ দেয়। হ্যাড বেটার দিয়ে পরামর্শ দেয়। হোয়াট ইফ, মনে আছে? হোয়াট ইফ যে বাক্য হবে সে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং হোয়াট ইফের ক্ষেত্রে যে এটা হয় যে সাবজেক্ট থাকে একটা, তারপরে ভার্ব টার্ব থাকবে, তারপরে লাস্টে অবজেক্ট থাকবে, একটা নর্মাল সেন্টেন্স থাকে, মানে হোয়াট ইফের পর ভার্বে সাবজেক্ট থাকবে। তারপরে অ্যাজ ইফ, অ্যাজ ইফের অর্থ কী বলো তো? এমন যেন। এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো তুমি সবগুলো কোথায় কখন ব্যবহার হয় সেটা তুমি অলরেডি জানো, এখন জাস্ট সলিউশন করে ফেলবো। চলো, লেখা আছে করাপশন ইজ আ গ্রেট সিন, দুর্নীতি একটা বড় পাপ। হ্যাঁ, আই ড্যাশ ডাই দেন বিকাম আ কারাপ্ট, আমি দুর্নীতিগ্রস্ত হওয়ার চেয়ে বরং মারা যাব। তাহলে যে মারা যাব দুর্নীতিগ্রস্ত হওয়ার চেয়ে, মাঝখানে দেন আছে। আমি কি বলেছিলাম? যদি দেখো বাক্যের গ্যাপে দেন আছে, তাহলে তুমি নিঃসন্দেহে, এবং একটার সাথে একটাকে তুলনা করেছে যে মরে যাব করাপ্টেড হওয়ার চেয়ে, দুর্নীতিগ্রস্ত হওয়ার চেয়ে। তুমি কি শিখেছিলে? যদি দেন দিয়ে এরকম তুলনা বোঝাই, তাহলে আমরা কি করবো? যে কোন বাক্যে দেন হয়, কোন বাক্যে দেন হয়? যে উড রাদার, উড রাদার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? উড রাদার। অ্যান্সার হবে উড রাদার। আই উড রাদার ডাই দেন বিকাম আ করাপ্ট, আমি বরং মারা যাব দুর্নীতিগ্রস্ত হওয়ার চেয়ে। গ্যাপ, দেখো শুরুতেই গ্যাপ রয়েছে। ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক উইদাউট হেলমেট অ্যান্ড মিট আর সিরিয়াস অ্যাক্সিডেন্ট। দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তোমরা নিশ্চয়ই জানো যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তোমাদেরকে আমি কিন্তু কিছুক্ষণ আগে করিয়েছিলাম, যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং শুরুতে গ্যাপ থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং শেষ কয়টা গ্যাপ আছে? একটা গ্যাপ আছে। তো একটা গ্যাপ থাকলে কোনটা হবে? ওয়াটস ডট ডট লাইক হবে না হোয়াট ইফ হবে? তো মনে রাখবা তোমাদের কি হবে, এই এখন দেখো এটার ক্ষেত্রে শেষে প্রশ্নবোধক হয়, আবার এটার ক্ষেত্রে শেষে প্রশ্নবোধক হয়। তো তোমাদের এখন একটু মাথায় রাখতে হবে যে আমরা শিখেছিলাম উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এখন দেখো আমরা একটু খেয়াল করি, এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? না, এখানে কি আছে? দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। দেখো এই যে
গ্যাপ, একটা সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে, অবজেক্ট আছে। তো আমরা মনে আছে কি তোমাদের, যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, একটা গ্যাপ হয়, তাহলে একটা গ্যাপ থাকে তাহলে দুইটা শব্দ বসে, একটা হচ্ছে হোয়াট ইফ আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। তো এই বক্সে তো আর হোয়াটস ইট লাইক নাই, কিন্তু হোয়াট ইফ আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে, হোয়াট ইফ। হোয়াট ইফ। দেখো এখানে কি লেখা রয়েছে, ইউ গ্যাপ কনসাল্ট আ ডক্টর, তুমি বরং একটা ডাক্তার দেখাও। তাহলে এখানে কি করেছে, পরামর্শ দিয়েছে। তো পরামর্শ দিলে আমরা কি ইউজ করব, হ্যাড বেটার ইউজ করব, হ্যাড বেটার। তারপরে দেখো একটা গ্যাপ আছে, দ্য চিফ গেস্ট কেম উইথ আ স্মাইলিং ফেস, প্রধান অতিথি একটা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে আসলো। দ্য অডিয়েন্স কিপড সাইলেন্ট, পুরো দর্শকরা সাইলেন্ট হয়ে গেল। হি ডেলিভার্ড হিজ স্পিচ, সে তার বক্তব্য রাখলো। একটু খেয়াল করো, তার মানে যখনই চিফ গেস্ট আসলো, তাহলে চিফ গেস্ট আসা মাত্রই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, অ্যাজ সুন অ্যাজ। কি ইউজ করতে পারি, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ দ্য চিফ গেস্ট কেম উইথ আ স্মাইলিং ফেস, যখনই, সাথে সাথে শীঘ্রই বোঝাই, তো শীঘ্রই বোঝানোর ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে হয়। ফাদার সিমস টু বি ভেরি অ্যানয়েড, বাবাকে অনেক বেশি রাগান্বিত দেখাচ্ছে। হি লুকস গ্যাপ হি লস্ট সামথিং ইম্পর্টেন্ট, হি লুকস তাকে দেখাচ্ছে বা মনে হচ্ছে হি লস্ট সামথিং ইম্পর্টেন্ট, সে কোনো কিছু গুরুত্বপূর্ণ হারিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি এমন যেন অর্থ প্রকাশের জন্য আমরা এখানে কি দিতে পারি, অ্যাজ ইফ। কি দিতে পারি, অ্যাজ ইফ। তারপরে চলো কি লেখা আছে, দ্য বয় লুকস ভেরি উইক, ছেলেটিকে খুব বেশি দুর্বল দেখাচ্ছে। হি ক্যান নট ওয়াক ওয়েল, সে ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না। গ্যাপ ক্যারি দিস হেভি লোড, আবার সে এত ভারী একটা ভার বহন করবে, এটা কি ভাবা যায়, ভাবাই যায় না। তো ভাবা না গেলে কি শিখছিলাম আমরা, ভাবা যায় না এমন বোঝালে কি শিখছিলাম, লেট অ্যালন। অ্যান্সার কি হবে, লেট অ্যালন। তারপর নিচে দেখো লেখা আছে, আই উইল বাই অ্যাট লিস্ট 10 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার, আমি প্রায় 10টা বই কিনবো এই বইয়ের মেলা থেকে। আরেকজন বলছে, এটা একটা ক্যারেক্টার, আরেকজন বলছে যে গ্যাপ বাইং, দেখো তো ভার্বের সাথে আইএনজি আছে না, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে না, তো এখানে এরকম দুইটা জিনিস ছিল, শেষে প্রশ্নবোধক আলা, তিনটা ছিল, এই যে আরেকটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। তবে এইটার ক্ষেত্রে কি হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং দুইটা গ্যাপ থাকে, কিন্তু এখানে কি দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ না, একটা গ্যাপ আছে। 2 নাম্বার ব্যাপার, হোয়াট ইফ, এখানে এরপরে এটা তো হয়ে গেছে, আমাদের অ্যান্সার হয়ে গেছে, তাহলে তো এটা অলরেডি বাদ। তারপরেও বলি, হোয়াট ইফের পরে আমাদের সাবজেক্ট থাকে, এখানে কি কোনো সাবজেক্ট আছে, দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। আমরা পড়েছিলাম না যে উড ইউ মাইন্ড, এটা দিয়ে কী করে, বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করে। উড ইউ মাইন্ড দিয়ে কী হয়, বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করে, এবং উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়। তাহলে এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড বাইং 2 বুকস ফর মি, যদি কিছু না মনে করো, আমার জন্য কি 2টা বই কিনে দিবে, তাহলে উড ইউ মাইন্ড। তারপরের বাক্যটা দেখো লেখা আছে, গ্যাপ দ্য পেইন্টিং কম্পিটিশন। খেয়াল করো, 2টা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো কি শিখছিলা, এরকম কয়টা ওয়ার্ড আছে প্রশ্নবোধক চিহ্নওয়ালা 2টা গ্যাপ, একটাই রয়েছে, সেটা হচ্ছে হোয়াটস লাইক। তাহলে এখানে অ্যান্সার হবে হোয়াটস দ্য পেন্টিং কম্পিটিশন লাইক, অর্থাৎ পেন্টিং কম্পিটিশনটার গুণ জানতে চেয়েছে, সেটা কেমন ছিল, গুণ বুঝিয়েছে, সেটা কি ভালো ছিল না খারাপ ছিল, মজাদার ছিল না বোরিং ছিল, এই টাইপের। হ্যাঁ, ও আই এম রিয়েলি প্রাউড টু বি পার্ট অফ ইট, আমি এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত। এভরিথিং চেঞ্জেস ইন কোর্স অফ টাইম, তাই না, ইন কোর্সেস অফ টাইম, সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। গ্যাপ ইজ হাই টাইম, তাহলে কি বলছে, ইজ আছে না। এখন দেখো তোমার বাকি রয়েছে কি কি, একটা বাকি রয়েছে দেয়ার, একটা বাকি রয়েছে ইট, হ্যাঁ, আর একটা বাকি রয়েছে হচ্ছে সম্ভবত, দেখো এই 2টা বাকি রয়েছে। আর একটা কি বাকি রয়েছে তোমাদের, হোয়াট ইফ দেওয়া হয়েছে, হ্যাড বেটার দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখানে একটু এই 2টা বসায় ফেলি। দেখো লেখা আছে, এভরিথিং চেঞ্জেস ইন কোর্সেস অফ টাইম, সব কিছু সময়ের সাথে পরিবর্তন হয়। একটু খেয়াল করো, এখানে আমরা ইট আর দেয়ার, বাক্যটা শুরু করতে হবে, যেহেতু ইন্ট্রোডাক্টরি বসবে, ইট অথবা দেয়ার। তো তুমি এখানে দেয়ার ইজ দিবা, দেয়ার ইজ হাই টাইম হয় না ইট ইজ হাই টাইম হয়, তোমরা শিখছো যে ইট ইজ হাই টাইম হয়, তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ওল্ড আইডিয়া, এই যে ইট ইজ হাই টাইম, এবং এখানেও শিখছিলা সাবজেক্টের পর V2 থাকে, আসলে V2 আছে, সো আমাদের এখানে ইট ইজ হাই টাইম হবে। তারপরে দেখো, ও আরেকটাই তো আছে, এবার দেখো লেখা আছে, রিসেন্টলি গ্যাপ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ, একটা বড় পরিবর্তন এসেছে, ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং, কি
কি লিখেছে এখানে? সুপারস্টিটিয়াস বিলিভস, মানে হচ্ছে যে কুসংস্কারের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাসে বর্তমানে মানুষের একটা ভঙ্গিমার অনেক পরিবর্তন এসেছে বা চিন্তাধারার অনেক পরিবর্তন এসেছে। এখন কিন্তু মানুষ আর ওই কুসংস্কার বিশ্বাস করে না। হ্যাঁ, তো দেখো এখানে একটা স্থান বা সিচুয়েশন বা পরিস্থিতি বোঝাচ্ছে। তো আমরা তো এর আগে ইট বসাই দিয়েছি, তাহলে এখানে 100% কী হবে বলো তো? দেয়ার হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা একদম সহজ। প্রথমে তোমাকে জানতে হবে কোন শব্দটা কোন পরিস্থিতিতে বসে। তুমি অর্থ না জানলেও কিছু কিছু সিস্টেম ওয়াইজ কাজ করলে বা ট্রিক্স দিয়ে কিন্তু তুমি করে ফেলতে পারবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। একদম তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে কোনো একটা টপিকস নিয়ে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতন ক্লাস এখানেই শেষ। আমরা এখন যে কাজটা করব, আগামী ক্লাসে আমরা কি করব, এই যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ওপরে আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো এইভাবে যদি তুমি একটা কাজ করো, রুলস পড়তেছ, রুলস পড়ার পরে 20টা 30টা করে বোর্ড সলভ করো, বলো তো ওই টপিকটার ওই আইটেমটার আর কি থাকে। তোমাদের হাতে যতটুকু সময় রয়েছে তোমরা একটু এফোর্ট দাও, একটু ভালো করে কাজে লাগাও, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তো ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।